আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যে আমরা ব্যবসার প্রয়োজনে অনেক সময় অনেক ধার নেই বা ক্রেডিট নিই। এই ক্রেডিটটাকে কিভাবে শোধ করব? আর এই শোধ করা যে এন্ট্রিটা এটা আমরা এই সফটওয়্যারে কিভাবে এন্ট্রি করব? আচ্ছা, এই ক্রেডিটটাকে শোধ করার যে এন্ট্রি বা এখানে সফটওয়্যারে সেভ করার জন্য আমি অফিসে যাব। অফিসে গিয়ে ক্রেডিট অ্যাডজাস্ট, অফিস থেকে ক্রেডিট অ্যাডজাস্টে গেলে আচ্ছা আমি এখানে দেখেন যে আমার ক্রেডিটর নেম দুটো আছে, ক্রেডিটর হেড দুটো আছে। তো আমি এখানে দেখেন যে ক্রেডিট অ্যামাউন্ট কত টাকা ক্রেডিট আছে, তার মানে আমার ধার কত টাকা আছে, তার কাছে ধার কত টাকা আছে, এখানে 0 টাকা দেখাচ্ছে। আর এমডি আমির আলী যদি দিই তাহলে এখানে দেখাচ্ছে 1 লক্ষ টাকা। মানে আমির আলীর কাছ থেকে আমার 1 লক্ষ টাকা ধার নেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনি 1 লক্ষ টাকা ধার নিয়েছেন তার কাছ থেকে, আপনি যদি 1 লক্ষ 1 টাকা যদি তাকে শোধ করতে চান তাহলে কিন্তু এখানে এন্ট্রিটা নেবে না, কারণ 1 লক্ষ টাকা তার কাছে ধার নেওয়া, তার চেয়ে বেশি এন্ট্রি দিলে যদি ভুল ক্রমে হয় তাহলে সেটা কিন্তু এন্ট্রি হবে না, সেটা দেখাবে যে আসলে অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে তাহলে এখানে আর কিছু লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আপনার ফান্ড সোর্স, এই ফান্ড সোর্সগুলো খুব গুরুত্বপূর্ণ। ফান্ড সোর্স কিংবা ফান্ড ডেস্টিনেশন, এগুলাকে সঠিকভাবে আপনারা নির্বাচন করবেন। যদি আমি এই টাকাটা যে আমি সাপোজ 50,000 টাকা তাকে ধার শোধ করতেছি, আচ্ছা ধার শোধ করতেছি, এখন ফান্ড সোর্সটা আমি যদি সঠিকভাবে উল্লেখ না করি তাহলে আমাদের যে লেজারগুলো আছে কিংবা রিপোর্ট আমি দেখতে গেলে সেখানে সঠিকভাবে দেখাবে না, তাদের সেগুলোর ব্যালেন্স কিন্তু সঠিক দেখাবে না, আপনার ফান্ড ম্যানেজমেন্টটাও সঠিকভাবে হবে না। তো আমি যদি ক্যাশে দিই তাহলে ক্যাশ থেকেই দেখাইতে হবে ফান্ড সোর্স, আমি যদি ব্যাংকের মাধ্যমে দিই তাহলে ব্যাংকের থেকেই দেখাতে হবে, কারণ কি ব্যাংকের থেকে যখন আমি দেখাবো তখন ব্যাংক থেকেই 50,000 টাকা কমে যাবে, আর এই আমির আলীর অ্যাকাউন্টে এই 50,000 টাকা শোধ হয়ে যাবে। আর যদি ক্যাশ থেকে দিই তাহলে ক্যাশ কমে যাবে। তো আপনি যদি ক্যাশে দেন, দিয়ে যদি ব্যাংক দেখান তাহলে ব্যাংকের অ্যামাউন্টটা কমে যাবে, অথচ ক্যাশ কমার কথা। তাহলে আপনার কিন্তু ফান্ডটা কিন্তু সঠিকভাবে, যদিও রেজাল্টেন একই আসবে, যে আপনার ফান্ড তো টোটাল ফান্ডের সামেশন একই সেম ঠিক আছে, কিন্তু ফান্ডের টোটাল সামেশন ঠিক থাকা আর ফান্ড বাই ফান্ড ঠিক থাকা, এটা আসলে আলাদা হিসাব। কারণ আপনি যখন দেখবেন যে আমার ক্যাশে কত টাকা আছে, ক্যাশে দেখলেন যে 50,000 টাকা বেশি আছে, কারণ আপনি ক্যাশ থেকে 50,000 টাকা কম আছে, কারণ আপনি ক্যাশ থেকে দিচ্ছেন 50,000, অথচ দেখাচ্ছেন ব্যাংক থেকে। তো যার কারণে আপনি এটা সঠিকভাবে ফান্ড সোর্সটা এবং ফান্ডস ডেস্টিনেশন যেখানে থাকে এগুলো সঠিকভাবে সিলেক্ট করবেন, তাহলে আপনাদের ফান্ড ম্যানেজমেন্টটাও সঠিক হবে। তো আচ্ছা, এখানে তাহলে আমি আমি ধরেন আমি ক্যাশ থেকেই দিচ্ছি কিংবা আমি ব্যাংক থেকে দিচ্ছি, সাপোজ আমি ব্যাংক থেকে দেখাই, যদিও আমার ব্যাংকে অ্যামাউন্টটা এখানে নাই, মাইনাস পেকে দেখাবে, সমস্যা নেই, আমি ব্যাংক থেকে দিই। ব্যাংক থেকে এখানে 50,000 টাকা শোধ করতেছি। আর এগুলো ফিল্ডে দেখেন, আমি কিন্তু এগুলাতে সব এন্টার চাপ দিলে কিন্তু পরের ফিল্ডে চলে যাবে। আপনাদের বারবার মাউস দিয়ে, আমি এখানে মাউস দেখাচ্ছি কারণ মনে করেন যে মাউস দিয়ে অনেক কিছু মার্ক করতেছি, যার কারণে মাউস দেখাচ্ছি, কিন্তু আপনারা সবসময় কিবোর্ড দিয়ে এন্টার চাপবেন, পরে ঘরে চলে যাবে, এন্ট্রি দিয়ে আবার এন্টার চাপবেন, পরে ঘরে চলে যাবে। আপনাদের তাহলে আপনাদের কাজের সুবিধা হবে, আপনার সময় অল্প লাগবে, কারণ বারবার মাউস ধরা, কিবোর্ড চাপা, এটা আসলে একটু সময় সাপেক্ষ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি 50,000 টাকা দিলাম। এখানে ডেসক্রিপশন, অবশ্যই ফান্ডে যে কোনো ট্রানজাকশন করেন ডেসক্রিপশন দিবেন, যে ডেসক্রিপশনটা, কারণ এর আগেও আমি অন্যান্য রিপোর্টও দেখাইছি যে ডেসক্রিপশনটা কিন্তু আপনার রিপোর্ট যখন দেখবেন এই রিপোর্টে কিন্তু শো করে, তাহলে আপনি যদি ডেসক্রিপশন লেখেন তাহলে আপনি ওই রিপোর্টটা সহজে বুঝতে পারবেন যে হ্যাঁ এই পারপাসে এই টাকা দিছি, এই পারপাসে এই টাকা দিছি, কিংবা এই পারপাসে এই ট্রানজাকশনটা করা হয়েছে। যার কারণে ডেসক্রিপশনটা ছোট করে হলেও যাতে আপনারা বুঝতে পারেন এই রকমভাবে ডেসক্রিপশন দিবেন। আচ্ছা, এখানে আমি ডেসক্রিপশনটা দিই, ক্রেডিট অ্যাডজাস্ট। আচ্ছা, এখানে দেখেন আমি ক্রেডিট অ্যাডজাস্টই লিখলাম, আমি ক্রেডিট অ্যাডজাস্ট হচ্ছে সেখানে ক্রেডিট অ্যাডজাস্টই লিখলাম। এটার অর্থটা কি, এই তারপরে আমি ডেসক্রিপশন দিচ্ছি কি কারণে, দেখেন ক্রেডিট অ্যাডজাস্ট করতেছি, এটা ক্রেডিটের রিপোর্টে গিয়ে বুঝবো যে হ্যাঁ এটা ক্রেডিট অ্যাডজাস্ট হয়েছে, ঠিকই তো আছে ক্রেডিটের রিপোর্টে 50,000 টাকা, তার মানে ক্রেডিট অ্যাডজাস্ট হয়েছে। কিন্তু আপনার ব্যাংকের
এই হিসাবে যায় কিন্তু আপনি বুঝবেন না। আজকের ডেটে যদি 50,000-এর 2টা ট্রানজাকশন হয়, একটা সাপোজ মনে করেন যে আপনি এক্সপেন্স করলেন, একটা কোনো আপনার কোম্পানির জন্য কোনো কিছু কিনলেন, আপনার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কিনলেন, আবার আরেকটা হচ্ছে ক্রেডিট অ্যাডজাস্ট করলেন, তাহলে দুটোই 50,000-এর অ্যামাউন্ট। তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা কি। যার কারণে এখানে আমি ক্রেডিট অ্যাডজাস্ট লিখলাম, তাহলে আমার ক্রেডিট রিপোর্টে ক্রেডিট অ্যাডজাস্ট লেখা থাকবে, আবার ব্যাংকের রিপোর্টেও কিন্তু ক্রেডিট অ্যাডজাস্টই লেখা থাকবে। তাহলে আপনারা ট্রানজাকশনটা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমি এইভাবে আপনারা ডেসক্রিপশন অবশ্যই লিখবেন, ছোট করে হলেও যাতে আপনারা বুঝতে পারেন। তাহলে আমি ক্রেডিট অ্যাডজাস্টে ক্লিক করলাম। ক্রেডিট অ্যাডজাস্টে ক্লিক করলে দেখেন যে এখানে মেসেজ দেখাচ্ছে ট্রানজাকশন সাকসেসফুলি সেভড। এই মেসেজগুলো সবসময় খেয়াল করবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন। অনেক সময় ইরর মেসেজ দেখাবে, যেটা আপনি যদি খেয়াল না করেন তাহলে আপনি বুঝবেন যে আমার তো ট্রানজাকশন হয়ে গেছে, কিন্তু অথচ ইরর মেসেজ দেখাচ্ছে ট্রানজাকশনটা হয়নি। আচ্ছা, আর এখানে দেখেন ট্রানজাকশন আইডি দেখাচ্ছে 6। আপনারা যদি ভাউচার মেনটেন করেন তাহলে অবশ্যই ট্রানজাকশন আইডিটা ভাউচারে লিখে রাখবেন। তাহলে ভবিষ্যতে কোনো সময় আপনার এই ট্রানজাকশনটা খুঁজতে হলে আমাদের এই সফটওয়্যারে যখন আপনি এই ট্রানজাকশন খুঁজবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ট্রানজাকশন হবে। আপনার ট্রানজাকশন খুঁজতে গেলে তো আপনাকে অবশ্যই একটা আইডি লাগবে, আর এই ট্রানজাকশন আইডিটা দিয়ে আপনি স্পেসিফিক এই ট্রানজাকশনটা বোঝাচ্ছে। যার কারণে এই ট্রানজাকশন আইডিটা যদি আপনারা ভাউচার মেনটেন করেন তাহলে লিখে রাখবেন। যদিও এটা দেখার আমি ব্যবস্থা রাখছি, ট্রানজাকশন রিপোর্ট একটা রাখছি, ওখান থেকে আপনারা বাইর করতে পারবেন। তারপর আপনারা ভাউচার যদি মেনটেন করেন তাহলে ভাউচারে অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা, ওকে। এখন আমি তাহলে দেখি যে এই ট্রানজাকশনটা যে আমি করলাম এটার আমি রিপোর্টটা দেখি তাহলে। আচ্ছা, তাহলে আমি ক্রেডিট স্টেটমেন্টে যাই। যেহেতু ক্রেডিট অ্যাডজাস্ট করলাম, ক্রেডিট স্টেটমেন্টে গিয়ে দেখি, দেখেন এখানে দেখেন যে আমি ভ্যান ক্রয় বাবদ 1 লাখ টাকা ক্রেডিট নিয়েছি, আর ক্রেডিট অ্যাডজাস্টের মাধ্যমে 50,000 টাকা দিয়েছি। তাহলে এখন তার ব্যালেন্স আছে 50,000 টাকা। আর আমি আপনারা খেয়াল করবেন, আপনাদের ব্যাংক স্টেটমেন্টেও দেখবেন যে ক্রেডিট ফিগার সবসময় মাইনাস হয়। যার কারণে এখানে মাইনাস দেখাচ্ছে। এটাতে আসলে ঘাবড়ানোর কিছু নেই, ক্রেডিট ফিগার সবসময় মাইনাস হয়। এটা ব্যাংকের স্টেটমেন্টেও আপনারা খেয়াল করবেন, দেখবেন। আচ্ছা, আর আমি যেহেতু টাকাটা আমি ব্যাংকে করলাম, ট্রানজাকশন করলাম, তাহলে ব্যাংকের স্টেটমেন্টটাও দেখি। এখানে দেখেন ব্যাংকের স্টেটমেন্ট সম্পূর্ণ নেগেটিভ দেখাচ্ছে। কারণ কি, আমি ব্যাংকে কোনো অ্যামাউন্টে ঢোকাইনি। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা হবে না, কারণ ব্যাংকে অ্যামাউন্ট না থাকলে আপনি ব্যাংক থেকে কোনো কিছু ট্রানজাকশন করতে পারবেন না। মানে ব্যাংকই আটকাবে, অতএব এখানে সেটা আপনি তো এন্ট্রি দিতে পারবেন না। তো এখানে আসলে মাইনাস ফিগার দেখাচ্ছে, এটা আসলে আমি ব্যাংকে কোনো আমার ব্যালেন্স ছিল না। দেখেন প্রিভিয়াস ব্যালেন্স আমার কোনো কিছু ছিল না, কিন্তু আমি তারপর ট্রানজাকশনগুলো করতেছি, যার কারণে আমার এখানে মাইনাস ফিগার দেখাচ্ছে। আগে -3,000 ছিল, এখন এই যে 50,000 টাকা ক্রেডিট শোধ করলাম, যার কারণে -53,000 টাকা। দেখেন এই স্টেটমেন্টটাতে দেখেন ব্যাংক স্টেটমেন্ট, এখানে দেখেন, এখানে যদি আমি এই ডেসক্রিপশনটা না লিখতাম তাহলে কিন্তু বুঝতাম না যে আসলে এই টাকাটা কী পারপাস খরচ করছি আমি। যার কারণে আপনাদের এই ডেসক্রিপশনটা, ট্রানজাকশনের ডেসক্রিপশনটা খুব জরুরি। এখানে ক্রেডিট অ্যাডজাস্ট লেখা আছে, আমি যদি 2 মাস পরেও যদি এই স্টেটমেন্টটা দেখি তাহলে আমি সহজে বুঝতে পারবো যে আচ্ছা এই টাকা দিয়ে আমি ধার শোধ করছি। এই কারণে আমি সবসময় বলি, এবং অন্য ভিডিওগুলোতে দেখবেন যে আমি সবসময় বলতেছি, আপনারা ফান্ডের সোর্স, ফান্ডের ডেস্টিনেশন এবং ট্রানজাকশনের ডেসক্রিপশন এগুলো সঠিকভাবে লেখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের রিপোর্ট আপনারা সহজে বুঝতে পারবেন, এবং আপনাদের ফান্ড প্রপারলি মেনটেন হবে। তাহলে আমরা যখন ক্রেডিট অ্যাডজাস্ট করতেছি, সেটা আমরা যাচ্ছি হচ্ছে অফিস থেকে ক্রেডিট অ্যাডজাস্ট, এখান থেকে গিয়ে এখানে আপনার যার ক্রেডিটটা অ্যাডজাস্ট করতেছি তার করসপন্ডিং আমি টাকাটা দিচ্ছি, অ্যাডজাস্ট অ্যামাউন্টটা দিচ্ছি, দিয়ে প্রেসক্রিপশন সেভ করতেছি। এভাবেই আপনারা আপনাদের ক্রেডিট রিলেটেড ক্রেডিট যে অ্যাডজাস্ট হয় সেই ট্রানজাকশনগুলো করবেন। আর যে কোনো সময় যদি কোনো কিছুতে অস্পষ্টতা থাকে, আপনি যদি বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে ফোন করবেন, অথবা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ফোন করবেন। তাহলে আমরা আপনাদেরকে সঠিকভাবে সব কিছু ব্যাখ্যা বোঝায় দেব। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন। আর এখানে আর একটা জিনিস দেখবেন, যখনই আপনারা ট্রানজাকশন করতেছেন তখন এখানে কিন্তু ট্রানজাকশন ডেট দেখাচ্ছে। সাপোজ আজকে আমার এখানে ট্রানজাকশন ডেট দেখাচ্ছে 21 তারিখ। আপনি 22 তারিখে যায় এই ট্রানজাকশন ডেট 21 তারিখ হইতে পারে, কারণ আপনারা যদি ডে ইন না করেন তাহলে এই ট্রানজাকশন ডেট কিন্তু চেঞ্জ হয় না। ডে ইন করলেই তাহলে ট্রানজাকশন
ডেট চেঞ্জ হয়। ডে এন্ডটা দেখেন এই যে এখানে, হ্যাঁ, ডে এন্ড প্রসেস, এখান থেকে ডে এন্ড যখন ক্লিক করবেন এখানে দেখেন নেক্সট ট্রানজ্যাকশন ডেট উইল বি 22/12, তার মানে আজকে ট্রানজ্যাকশন ডেট 21 আছে, পরে 22 তারিখ হবে। এখান থেকে আপনি ডে এন্ড না করলে কিন্তু এই ট্রানজ্যাকশন ডেট চেঞ্জ হবে না। হ্যাঁ, তো আপনারা যে কোনো ট্রানজ্যাকশন করার সময় দিনের শুরুতে আসলে এই ট্রানজ্যাকশন ডেটটা দেখে নেবেন, কারণ আপনি যদি ডে এন্ড না করেন তাহলে কিন্তু আগের দিনের সামারিতে কিংবা আগের দিনের ডেটে কিন্তু সব কিছু এন্ট্রি হয়ে যাবে, তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হবে, যে হিসাবে একটু ঝামেলা হতে পারে। কারণ আপনি একদিনের ট্রানজ্যাকশন অন্য দিনের ভিতরে ঢুকে গেলে সেটা সমস্যা হতে পারে। অতএব এখানে এই ট্রানজ্যাকশন ডেটটা দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। তাহলে আমরা ক্রেডিট অ্যাডজাস্ট সম্বন্ধে দেখলাম। ধন্যবাদ।